নমস্কার। গল্প অনুকল্প চ্যানেলে আমি অঞ্জলি শোনাচ্ছি রমাপদ চৌধুরীর দ্বীপের নাম টিয়া রং উপন্যাসটির শেষ পর্ব। বাবু বাংলোর ওদিক থেকে কি একটা গান ভেসে আসছে। কলের গান বাজছে ছোটো দিদিদের বাড়িতে। ত্রিপল টাঙানো হয়েছে, লতায় পাতায় সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। আলোর সারি ঘিরে আছে সমস্ত বিবাহ মণ্ডপ। অন্ধকার ঘন হয়ে আসছে। চিৎকার আর হট্টগোল শোনা যাচ্ছে ওদিকে। নতুন বাবুর সঙ্গে বিয়ে হবে তামু দিদির, তাদের ছোট দিদির। টিয়া রঙের বাবুপাড়া ভেঙে পড়েছে তাই চ্যাটার্জির বাড়িতে। কুকিয়ে কেঁদে উঠেছে সানাইয়ের সুর। সে সুরে কেমন যেন উদাস হয়ে ওঠে আকাশের ভাঙা মন। অবুদ্ধ এক ঈর্ষার জ্বালা অনুভব করে। ওভারসিয়ার পাঠকের কাছ থেকে আগাম নিয়ে বসে আছে জমনি। ছোট দিদির বিয়েতে সারা রাত নাচতে হবে। হয়তো অপেক্ষা করে আছে জমনি। ধীরে ধীরে ঘরে ফিরে এলো আকাশী। হ্যাঁ, নাচতে হবে তাকে। জমনির সঙ্গে জুড়ি বেঁধে সারা রাত নাচবে সে। চোখ ঝলসে দিতে হবে বাবুদের। সারা রাত সে নাচবে। রং বেরঙের নতুন ঘাগরাটা পরল আকাশী। রক্তের মতো লাল ঘাগরাটা গায়ে কালো আর হলুদের নকশা চমক দিল। বুকের উল্লাসে কাঁচুলির বাঁধন ঘিরে তার কালো চুলের পাশে দিয়ে জড়িয়ে নিল গোলাপি ওড়না। মুখে রং, চোখের কোণে কাজল টানল। নিজেকে সাজালো আকাশী সুন্দর করে। ছোট্ট আয়নাটায় বার নিজের রূপ দেখল। পায়ের ইটের ঘুঙুর বেঁধে নিল আকাশী। হাতে নিল নাচের ঢোলক। তারপর ঝুমঝুম ঝুমঝুম শব্দ তুলে অন্ধকারের পথ ধরে বাবু বাংলোর দিকে এগিয়ে চলল সে। মাঝপথে দেখা হয়ে গেল জমনির সঙ্গে। ফিরুজার ঘরের দিকে চলেছে সে। অদ্ভুত পোশাকে সেও সেজেছে। রঙিন কুর্তা গায়ে, মাথায় পেখম। দেখা হতে একমুখ হেসে এগিয়ে এলো আকাশী। নাচ দেখাতে হবে না আজ? তোরেই তো খুঁজছি সারাদিন জমনি। খুশি হয়ে উঠে হাসল জমনি। আরে কাহা গিয়েছিলি পিয়ার? তোমারে ঢুন ঢুনকে তো হয়রান হয়ে গেলাম। রহস্যময় মধুর হাসি হেসে জমনির হাতের সঙ্গে নিজের হাতটা লতার মতো জড়িয়ে দিল আকাশী। গায়ে ঢলে পড়ে বলল, আমি তো তোমারই খুঁজতেছি গো। হ্যাঁ? বিস্ময়ে হাসল জমনি। তারপর হঠাৎ আকাশের সামনাসামনি দাঁড়িয়ে তার রঙিন পোশাক ঝকঝকে মুখখানার দিকে তাকিয়ে বললে, আরে তুম তো আমার দিল মে খুনিয়া বসায় দিচ্ছিস আকাশী। বলে হো হো করে অট্টহাসে হেসে উঠল জমনি, নিজেরই রসিকতায়। আকাশী হেসে বললে, আরে এ টিয়া রঙিদের চোখে খুনিয়া দেখিস? হাতেও খুনিয়া চমক দেয়। আবার হেসে উঠল জমনি। তারপর দুজনে হাত ধরাধরি করে ছুটল বাবু বাংলোর দিকে। না, আকাশী এসেছে নাচতে, নিজে থেকেই এসেছে। ফিরুজাকে চায় না জমনি। ফাঁকা মাঠে খানিকটা জায়গা বাঁশ দিয়ে ঘেরা হয়েছে তখন। সামনে কুলিকামিনদের ভিড়। কে একজন তাসের খেলা দেখাচ্ছে, আর তা দেখে হৈ হৈ করে উঠছে সকলে। জমনি আর আকাশীকে আসতে দেখেই হল্লা করে দাঁড়িয়ে উঠল সকলে। চিৎকার শুরু করলো। কেউ কেউ অশ্লীল রসিকতাও করলে। আকাশী হাসল রসিকতা শুনে। এমন অনেক শুনেছে সে, অভ্যস্ত হয়ে গেছে। জমনির পাশে পাশে এসে এক জায়গায় বসলো দুজনে। তাসের খেলা দেখতে শুরু করলে। তাসের খেলা শেষ হলে নাচ শুরু হবে, কিন্তু লোকগুলো ক্রমশই অধৈর্য হয়ে ওঠে। এদিকে আকাশের চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন দেখে, কি যেন খোঁজে। না, টিয়া রঙিরা তো কেউ আসেনি। দ্বীপ থেকে নাকি মাটির মানুষগুলোকে তাড়িয়ে দিতে চায় টিয়া রঙিরা। বন পুড়িয়ে ছাই করে দিতে চায়। তাদের বন
তাদেরই গাছ, অথচ বাবুরা নাকি হুকুম দিয়েছে ঘর মেরামত করবার জন্য তারা গাছ কাটতে পারবে না। বনের গাছ যতদিন বাবুরাও নিয়েছে তারাও পেয়েছে, ততদিন রাগ ছিল না কারো। কিন্তু একে একে সব বুঝি ছিনিয়ে নিতে চায় কোম্পানি। তাদের জঙ্গলের গাছ সে কিনা কিনতে হবে কোম্পানির কাছ থেকে। হঠাৎ একটা হল্লা হতেই তন্ময়তা ভেঙে গেল তার। তাসের খেলা শেষ হয়েছে, এবার শুরু করতে হবে তাদের নাচ। পায়ে রিঠের ঘুঙুর বেজে উঠল ঝুমঝুম করে। উঠে দাঁড়ালো আকাশে, হাতের ঢোলক বাজিয়ে, শরীরের ছন্দ নাচিয়ে। উদ্দাম যৌবনের শরীরে লুব্ধতার হিল্লোল। অপরূপ একটি স্বাস্থ্য ভরা দেহ নয়, যেন তরঙ্গ উত্তাল একটি সমুদ্র। নাচের ছন্দ নয়, যেন কামনার তটে ভেঙে পড়েছে এক একটি মাংসের ঢেউ। সমুদ্রের মতো রহস্যময়, সমুদ্রের মতো উন্মাদ, সমুদ্রের মতো ছন্দময়। নাচের ঘূর্ণিতে উন্মাদ হয়ে ওঠে আকাশে। রক্তলাল ঘাগরা উড়ে পড়ে, ওড়নায় ভেসে বেড়ায়, ঘুঙুর বেজে চলে অবিরাম। আর আকাশের হাতে ঢোলক বেজে ওঠে উদ্দাম হয়ে। অদ্ভুত পোশাক পরে ধীরে ধীরে যমনীয় এসে জুড়ি বাঁধে আসরের মাঝখানে, আর নাচের তালে তালে গানের কলি ছুঁড়ে দেয় আকাশে। আনন্দে ফুর্তিতে চিৎকার হট্টগোল করে ওঠে দর্শকের দল। যমনী নিজেও যেন বিস্মিত হয়। কামবিমুগ্ধা হরিণীর মতো আত্মহারা আনন্দে নেচে চলেছে আকাশে। তার চোখের প্রতিটি তির্যক ইঙ্গিত যেন রহস্যময়, প্রতিটি কটাক্ষ যেন উদ্বেল হয়ে উঠেছে। নাচের নেশায় বুঝি সব ভুলে গেছে আকাশে, বুঝি আলভাকেও ভুলে গেছে। ওদিকে সানায় সুর ধরেছে বাবু বাংলোয়। এক চক্র নেচে এসে আসরের এক পাশে বসল যমনী আর আকাশে। কুলি কামিনদেরই কে একজন হারমোনিয়াম নিয়ে গান শুরু করেছে। ততক্ষণ বিশ্রাম নেবে দুজনে। গান শেষ হয়ে গেল কিছুক্ষণ পরেই। আবার নাচ চাই, নাচ নাচ করতে হবে। ওদিকে বাবু বাংলো থেকে শাঁখের আওয়াজ আসছে। বিয়ে হচ্ছে তামু দিদির, নতুন বাবুর সঙ্গে তামু দিদির বিয়ে হচ্ছে। মুহূর্তের জন্য মনটা বিষণ্ণ হয়ে গেল আকাশের, কেমন যেন উদাস হয়ে গেল। হয়তো ক্ষণিকের জন্য আলভার কথা মনে পড়ল, কিন্তু মনের খোঁজ রাখে না দর্শকের দল। তারা নাচ চায়, নাচ। চিৎকার করে উঠল সকলে। তা শুনে ইশারা করল যমনী, আসরে নামতে হবে। আকাশের শরীর যেন ক্লান্ত, নাচের মেজাজ নষ্ট হয়ে গেছে। ধীরে ধীরে বললে সে, টুকুন নেশা না করলে লাচতে পারবো না যমনী। নেশা? ঠিকই তো, নেশা না হলে কি নাচা যায়? যমনীর কথা শুনে একটা বোতল এনে দিলে কে একজন। ঢক ঢক করে তার খানিকটা খেয়ে নিল যমনী। পাখিটা গলায় ঠেলে দিল আকাশে। মুহূর্তে কান গরম হয়ে উঠল, তার শরীরে ফুর্তি চলে এলো। ঝুমঝুম ঝুমঝুম ঘুঙুর বেজে উঠল আবার। আসরে নামল যমনী আর আকাশে। রক্তলাল ঘাগরা উড়ল, ঢোলক বাজল ডুমডুম ডুমডুম। উদ্দাম যৌবনের হিল্লোল, উদ্ধত কাঁচুলি স্পন্দন। নাচের নেশায় উন্মাদ হয়ে উঠেছে যেন আকাশে। ঘূর্ণির মতো ঘুরছে ঘাগরার মুগজি। দেহের ছন্দ নয়, যেন উত্তাল সমুদ্রের তরঙ্গ। ঘন ঘন বাহবা দেয় দর্শকের দল, আর যমনীর সঙ্গে জুড়ি বেঁধে নানা বিচিত্র ছন্দে, নানা বিচিত্র ভঙ্গিতে নেচে চলে আকাশে। আকাশী আর যমনী নেচেই চলে, নেচেই চলে। কেউ বুঝতে পারে না আকাশীর মনের মধ্যে কি ঝড় উঠেছে। নাচের নেশায় সব যেন ভুলে গেছে আকাশে। নাচের ঘূর্ণিতে সবাই বুঝি মেতে উঠেছে। আবার একবার বাহবা দিতে গিয়েই হঠাৎ যমনীর চিৎকার শুনে থেমে গেল দর্শকের দল। বিস্ময়ে দুর্বোধ্য দৃষ্টিতে তাকালো তারা। এটাও নাচের অঙ্গ কিনা বুঝতে পারছে না। না, নাচ নয়, অভিনয় নয়, উন্মাদের মতো নেচে চলেছিল যমনী আর আকাশে।
ডুমডুম ডুমডুম বেজে চলেছিল আকাশের হাতের ঢোলক, বেজে চলেছিল ঘুঙুরের বোল। এমন সময় হঠাৎ আসর ছেড়ে ছুটতে শুরু করলো আকাশে। কি ব্যাপার কেউ বুঝল না। পাগল হয়ে গেছে নাকি মেয়েটা? বিভ্রান্ত দর্শকের দল হৈ হৈ করে উঠে দাঁড়ালো। ভিড় ভেঙে পড়ল আসরের ওপর। কিন্তু তার আগেই ছুটতে শুরু করেছে আকাশে। কয়েকজন তার পিছনে পিছনে ছুটে গেল, কিন্তু টিয়ারোগী মেয়েদের সঙ্গে ছুটতে পারবে কেন তারা? দ্রুত মিলিয়ে গেল আকাশে অন্ধকারের মধ্যে। অন্ধকার ঘন গভীর বনের দিকে ছুটন্ত একজোড়া ঘুঙুরের আওয়াজ আস্তে আস্তে মিলিয়ে গেল। ফিসফাস কানাঘুষো শুরু হয়েছিল পরের দিন সকাল থেকেই। চ্যাটার্জির কানে এসে পৌঁছল সন্ধ্যের দিকে। খবর শুনেই তপ করে জ্বলে উঠল চ্যাটার্জি। দু একদিনের মধ্যে সরকারি নোটিশ এসে পৌঁছবে। বোমার ভয়ে টিয়ারংকে জনশূন্য করে পালাতে হবে সকলকে। তবু দায়িত্ব ভুলতে পারে না চ্যাটার্জি। টিয়ারংদের সাহস যেন দিনের পর দিন বেড়েই চলেছে। রেঞ্জারের নির্দেশ অমান্য করে বারবার তারা কম বয়সী গাছ কেটেছে নিজেদের প্রয়োজনে। কোম্পানির ইজারা নেওয়া বনের গাছ কেটে নিয়ে গেছে ঘরদোর বানাবার জন্যে, নিষেধ শোনেনি। কিন্তু এমন ভাবে বনে আগুন লাগিয়ে দেবে তারা কল্পনাও করেনি কেউ। বুড়ো মাধো সর্দারের মৃত্যুর পর তাহলে টিয়ারঙিরা ঠান্ডা হয়ে যায়নি, আগুনটা ভেতরে ভেতরে চাপা ছিল শুধু। চ্যাটার্জি শুনল খুনিয়া, কোপাই, লাঠি, গুলতাই সব নাকি নিয়ে সাজো সাজো রব তুলেছে। কোম্পানির লোকগুলোকে, ওই যারা মাটি থেকে এসেছে তাদের তাড়িয়ে দেবার জন্য নাকি মেয়ে পুরুষ সকলেই তৈরি হয়েছে। প্রথমটা শুনে হেসে উড়িয়ে দিয়েছিল চ্যাটার্জি। ওভারসিয়ার পাঠক খবরটা শুনেই ছুটে এলো চ্যাটার্জির কাছে। সারাটা রাত কেটেছে বিয়ের হইহল্লায়। তারপর নাচওয়ালা জমনিকে খুন করে পালিয়েছে যা নাচনি মেয়েটা। আসরের মাঝখানে খুন হয়েছে, তাই নিয়েই ব্যস্ত ছিল সকলে। টিয়ারঙের বনে জঙ্গলে কি হচ্ছে তার হিসেব রাখেনি। কিন্তু পরের দিন সকাল হতেই খবর আসতে শুরু হলো কুলিকামিনদের কাছ থেকে। কিছু একটা ষড়যন্ত্র যদি না থাকবে তবে টিয়ারঙিরা আসেনি কেন নাচ দেখতে, তাদের খেলা দেখতে, গান শুনতে? বিয়ের রাতে অনেক দূরে বনের একদিকটায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছে কেন? অমিয়বাবু ভয় পেয়ে গেলেন, পাঠক ভয় পেয়ে গেল। না, চ্যাটার্জি সাহেবের কানে তুলতে হবে কথাটা। অমিয়বাবু শুধু বললেন, আর এ নিয়ে গোলমাল করে লাভ নেই পাঠক, দিন কয়েকের মধ্যেই জাহাজটা এসে পৌঁছচ্ছে। টিয়ারং তো ছেড়ে যেতে হবে সকলকে, পাঠকও জানে সে খবর। যুদ্ধ এগিয়ে আসছে এদিকে, তাই সরকারি নির্দেশ এসেছে টিয়ারং ছেড়ে চলে যেতে হবে সকলকে। ওদিকের কোন একটা দ্বীপে নাকি বোমা পড়েছে, টিয়ারঙেও পড়তে পারে। পাঠক বললে, কথাটা ঠিকই বলেছেন অমিয়বাবু, কিন্তু লড়াই তো 2-4 রোজ বাদেই থেমে যাবে, তখন তো ফিরতে হবে আবার। শেষ পর্যন্ত চ্যাটার্জি সাহেবের কানে খবরটা পৌঁছে দেওয়াই ঠিক হলো। চ্যাটার্জি শুনল, শুনেই দপ করে জ্বলে উঠল রাগে। বিয়ে বাড়ির রেশ তখনও শেষ হয়নি, সকলেই ক্লান্ত। গত রাত্রির আনন্দ উৎসব শেষে অবহেলা প্রতিটি কোণে। কিন্তু চ্যাটার্জির কাছে দায়িত্ব অনেক বড়। এভাবে দিনের পর দিন একটার পর একটা বন পুড়িয়ে নষ্ট করতে দেবে না সে টিয়ারঙিদের। কোনো কথা না বলে ঘরের ভেতর থেকে বন্দুকটা বের করে আনলো চ্যাটার্জি। তারপর জঙ্গলের দিকে পা বাড়ালো। একা যাবেন স্যার? বিস্মিত হলো পাঠক। হাসল চ্যাটার্জি। হ্যাঁ। পাঠক বললে, তাহলে আমিও আপনার সঙ্গে যাব। না। রূঢ় কঠিন স্বরের উত্তর এলো। বিস্ময় বিস্ফারিত চোখে তাকালো পাঠক। বলে কি লোকটা? এই একটা বন্দুক নিয়ে লড়তে যাবে একদল বুনো টিয়ারঙিদের সঙ্গে? চ্যাটার্জি কোনো কথা বলল না। লম্বা লম্বা পা ফেলে কাঁধে বন্দুক ঝুলিয়ে এগিয়ে চলল বনের দিকে।
আর দুর্বোধ্য দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল পাঠক, তাকিয়ে রইলেন অমেয়বাবু। ধীরে ধীরে চ্যাটার্জির সুদীর্ঘ চেহারার ছায়া শরীর মিলিয়ে গেল দূরের অন্ধকারে। পাঠক বললে, না অমেয়বাবু, এভাবে চ্যাটার্জি সাহেবকে একা যেতে দেওয়া উচিত হবে না। চলুন, কুলিদের একটা দলকে ডেকে নিয়ে আমরা ওনার পেছনে পিছনে যাই। তাই চলুন, বললেন অমেয়বাবু। দ্রুত পায়ে কুলি বস্তির দিকে ছুটল পাঠক। কোম্পানির বস্তির বেশ কিছু লোক নিয়ে যেতে হবে চ্যাটার্জি সাহেবের পিছনে পিছনে। এদিকে বন্দুক হাতে নিয়ে হাঁটতে হাঁটতে ঘন গভীর বনের দিকে এগিয়ে চলে চ্যাটার্জি। জঙ্গলে যে দিকটায় তখনও শিখা উঠেছে থেকে থেকে সেই দিকে। দূর থেকে একটা অস্পষ্ট কোলাহল ভেসে আসছে, আর মাঝে মাঝে ডুগডুগির শব্দ চঞ্চল হয়ে উঠছে, যেন উল্লাসে বিকট চিৎকার করে উঠছে টিয়ারঙের দল। ঈষৎ চন্দ্রালোকের অস্পষ্ট আলোয় পথ চিনে চিনে এগিয়ে চলে চ্যাটার্জি খালের পাড় ধরে। কুলকুল স্বরে জল বইছে খালে, চাঁদের ছায়া পড়েছে তার উপর। এদিকে ঘন বনে অদ্ভুত কি একটা পাখির চিৎকার। হঠাৎ বনঝোপের পাশ থেকে কে যেন খিলখিল করে হেসে উঠল। রহস্যময় নারী কণ্ঠের উচ্চকিত হাসি। থমকে দাঁড়ালো চ্যাটার্জি, এদিক ওদিক তাকালো দুর্বোধ্য দৃষ্টিতে। না, আবছা অন্ধকারে কিছুই দেখা গেল না। হয়তো কোনো বুনো পাখির চিৎকার। আবার চলতে শুরু করলো চ্যাটার্জি, কিন্তু দু পা না এগোতেই আবার খিলখিল করে কে যেন হেসে উঠল। এবার আর বিস্ময় নয়, গা ছমছম করে উঠল চ্যাটার্জির। একটা ধূর্ত চিতাবাঘ যেন তার অলক্ষ্যে থেকে তাকেই লক্ষ্য করে চলেছে। যেন সেই বাঘিনীর মর্জির ওপর নির্ভর করছে চ্যাটার্জির জীবন। যে কোনো মুহূর্তে বুঝি লাফ দিয়ে পড়তে পারে। তবু মনে মনে সাহস সঞ্চয় করে চলতে শুরু করে চ্যাটার্জি। অথচ থেকে থেকে সেই রহস্যের হাসি বেজে ওঠে। নারী কণ্ঠের খিলখিল হাসি শুনে বিভ্রান্ত হয়ে পড়ে চ্যাটার্জি। হঠাৎ থেমে দাঁড়ায় চ্যাটার্জি, চিৎকার করে ওঠে, কে কে তুই? মুহূর্তের মধ্যে হাসি থেমে যায়। চারিদিকে নিস্তব্ধ, কোনো শব্দ নেই, কোনো কথা নেই। আবার যেই চলতে শুরু করে চ্যাটার্জি, হাসি ভেসে আসে পাশ থেকে। শব্দ লক্ষ্য করে এগিয়ে যায় চ্যাটার্জি, চিৎকার করে বলে, কে কে তুই? পর মুহূর্তেই ঠিক উল্টো দিক থেকে কে যেন খিলখিল করে হেসে ওঠে। সামনে পিছনে ডাইনে বাঁয়ে যেদিকেই ছুটে যায় অশরীরী প্রেতাত্মার মতো ছায়া শরীর মিলিয়ে যায়। আর ক্ষণ পরেই বিপরীত দিক থেকে উচ্চকিত হাসির আওয়াজ ভেসে আসে। বিভ্রান্ত চ্যাটার্জি উন্মাদের মতো ছুটে বেড়ায়। শ্বেতবিন্দু ঝরে পড়ে তার কপাল থেকে। ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে চ্যাটার্জি, কি যেন ভাবে। তারপর দূরে যেখানে বনের প্রান্তে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করেছে সেদিকে তাকিয়ে থাকে। আর সেই মুহূর্তে একটি নারীর রহস্যময় ছায়া শরীর এসে দাঁড়ায় সামনে। খিলখিল হাসির সুরে প্রশ্ন করে, পথ হারাইয়াছিস রে বাবু? কে কে তুই? দ্রুত পায়ে এগিয়ে আসে চ্যাটার্জি। বুঝি ধরে ফেলতে চায় রহস্যে ঘেরা মেয়েটিকে, কিন্তু তার আগেই অদৃশ্য হয়ে গেছে টিয়ারঙি মেয়েটা। আবার চলতে শুরু করেছে চ্যাটার্জি, আবার খিলখিল হাসির শব্দ। চ্যাটার্জি বুঝতে পারে গন্তব্য ভুলে ক্রমশই সে হাসির শব্দ লক্ষ্য করতে করতে ঝর্ণাটার দিকে এগিয়ে চলেছে, তবু ফিরে আসতে পারে না। ওদিক যাস না রে বাবু, চিতা আছে ওদিক পানে। হঠাৎ কানের পাশ দিয়ে যেন বলে যায় মেয়েটা, বলেই আবছায় ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে যায়। অন্ধকারের দিকে লক্ষ্য করে চ্যাটার্জি বলে, চিতা মারতেই তো এসেছি, বন্দুক আছে হাতে। বলে উঁচিয়ে ধরে। হয়তোবা মেয়েটাকে ভয় দেখাবার জন্যেই একটু বাড়াবাড়ি করে জোর করেই বলে, কিন্তু ভয় কাকে বলে জানে না টিয়ারঙিরা।
তাই হেসে ওঠে মেয়েটা। চিতা কি গুলি করে মারবার জিনিস রে বাবু? নয়? বিস্ময়ের কণ্ঠে প্রশ্ন করে চ্যাটার্জি। উত্তর আসে, না রে বাবু, ও হাতে মারবার জিনিস বটে। ও খুনিয়া দিয়ে মারতে লাগে। বলেই খিলখিল করে হেসে উঠে বলে, চিতা মারবি বাবু, চিতা আছে ওদিকে। মেয়েটির খিলখিল হাসি কি যেন নেশা ধরায় চ্যাটার্জির মনে। কি এক অবুদ্ধ আকর্ষণ, কিছুতেই যেন ছেড়ে যেতে পারে না, কিছুতেই যেন ভুলতে পারে না। চ্যাটার্জি বলে, না রে, চিতা মারতে আসেনি। স্বীকার করবি না তো ও বন্দুকটা কাঁধে নিয়েছিস কেন রে বাবু? বলে আবার হেসে ওঠে মেয়েটা। তারপর চ্যাটার্জির সামনে এসে দাঁড়ায়। মুগ্ধ চোখে তাকিয়ে দেখে চ্যাটার্জি, টিয়া রঙের বুনো মেয়ে শরীরে এমন রূপ যৌবন, এমন মোহময় আকর্ষণ। উদ্ভ্রান্ত বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে চ্যাটার্জি ধীরে ধীরে জিজ্ঞেস করে, টিয়া রঙিরা কোথায় জটলা পাকিয়েছে, বনে আগুন দেবে কিনা? মেয়েটা এগিয়ে আসে প্রশ্ন শুনে, বলে, হাঁ রে বাবু, ওই দুশ্মনগুলো জ্বালাই দিবে বনটা, টিয়া রংটা জ্বালাই দিবে। চ্যাটার্জি ফিসফিস করে বলে, ওরা কোথায়, কোন দিকে? হেসে ওঠে মেয়েটা, আমায় কি দিবি বল আগে? ওদের ধরাই দিব তো আমায় কি দিবি বল কেনে? চ্যাটার্জি ফিসফিস করে বলে, টাকা দেব, এই নে টাকা, অনেক টাকা দেব। বলে পকেট থেকে টাকা বের করে এগিয়ে দেয় চ্যাটার্জি। মেয়েটা তবু তুলে নেয় না টাকাটা, দূর থেকে হাত পেতে বলে, ছুঁড়ে দে বাবু, টাকাটা ছুঁড়ে দে। টাকাটা ছুঁড়ে দেয় চ্যাটার্জি। টুপ করে সেটা লুফে নেয় মেয়েটা। তারপর ফিসফিস করেই বলে, আয় আমার সাথে, আয় রে বাবু। বলে তরতর করে এগিয়ে চলে আঁকা বাঁকা পথ বেয়ে, আবঝা অন্ধকার ঝোপের ভিতর দিয়ে। বনের রাস্তা পার হয়ে সরু ঝর্ণাটার ধার দিয়ে এক জায়গায় এসে থামল মেয়েটা। বললে, সিধা চলে যা বাবু, টুকুন গেলে ওদের দেখতে পাবি। তুই যাবি না? আতঙ্কের ছাপ ফুটল মেয়েটার মুখে চোখে। বললে, না রে বাবু, টাকা নিয়ে ধরাই দিচ্ছি ওদের, শুনলে খুনিয়া পশাই দিবে। চ্যাটার্জি পকেট থেকে আর একটা টাকা বের করে ছুঁড়ে দিল আগের মতোই টুপ করে সেটা লুফে নিল মেয়েটা। তারপর দাঁড়িয়ে রইল, ফিসফিস করে বললে, সিধা, একেবারে সিধা চলে যা রে বাবু। নির্ভয় নিঃশঙ্কভাবে জোরে জোরে পা ফেলে এগিয়ে গেল চ্যাটার্জি। আর রুদ্ধ নিঃশ্বাসে যেন অপেক্ষা করে রইল মেয়েটা। হ্যাঁ, ঠিক পথ ধরেই চলেছে বাবুটা, ঠিক পথ ধরেছেই। কয়েক মুহূর্ত শুধু, তারপর চিৎকার করে উঠল চ্যাটার্জি। হরিণ ধরবার ফাঁকটা বুঝতে পারেনি চ্যাটার্জি। লতা পাতার ওপর পা ফেলতেই হুড় মুড় করে একেবারে গর্তে পড়ে গেছে সে। চিৎকার করে উঠল চ্যাটার্জি, আর সঙ্গে সঙ্গে খিলখিল হাসি শুনতে পেল। হাসির ঝড় যেন থামতে চায় না। কৌতুকে লুটিয়ে পড়ে হাসছে একটা বুনো মেয়ে। একটা নৃশংস টিয়া রঙের উন্মাদ হাসি ভেঙে ভেঙে পড়ছে। চিৎকার করে চ্যাটার্জি, গভীর খাতটায় পড়ে গিয়ে ওঠবার চেষ্টা করে, কিন্তু নরম কাদায় পা বসে যায় তার। যত প্রাণপণ চেষ্টা করে ততই কাদায় পা বসে যায়। করুণ স্বরে চিৎকার করে চ্যাটার্জি, ওরে বাঁচা, বাঁচা আমাকে। আর খিলখিল রহস্যময় হাসির প্রতিধ্বনি ভেসে আসে ওপর থেকে। চ্যাটার্জি চিৎকার করে বলে,
তোকে অনেক টাকা দেব, অনেক অনেক টাকা দেব, বাঁচা, আমাকে বাঁচা। আর টিয়া রঙে মেয়েটা উঁকি দিয়ে দেখে উপর থেকে, আর হাসি নয়, যেন শানিত একজোড়া ছুরির আওয়াজ। রহস্যময় মেয়েটার খিলখিল হাসি হঠাৎ বন্ধ হয়ে যায়। উকি মেরে বলে, আমি আকাশে বটি রে বাবু, আমি আকাশী, নাচনি আকাশী বটি, বাঁচা আকাশী বাঁচা। চিৎকার করে চ্যাটার্জি। কৌতুকে হেসে ওঠে আকাশী, বলে, আমার বুড়ো বাপটারে, বাঁধো সর্দারটারে গুলি করেছিলি তুই। ভয়ে আতঙ্কে চিৎকার করে চ্যাটার্জি অনুনয় করে, ক্ষমা কর আকাশী, ক্ষমা কর, বাঁচা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা আকাশী। কিন্তু সে অনুনয় মন টলে না আকাশীর। খিলখিল করে হেসে উঠে বলে, আমার বুড়া বাপটা ক্ষমা করবে তরে, যা যা, বুড়া বাপটার কাছে যা। বলে আবার খিলখিল করে হেসে উঠে নাচতে নাচতে বস্তির দিকে ছুটে চলে যায় আকাশে। আনন্দে ফুর্তিতে সমস্ত মন যেন তার পূর্ণিমার চাঁদের মতো ভরে উঠেছে। নিজের মনে নাচতে নাচতে বলে, যা, আমার বুড়া বাপটার কাছে যা। আর খিলখিল করে হেসে মাটিতে লুটিয়ে পড়ে, যেন কত বড় কৌতুক, কত বড় রসিকতা। চ্যাটার্জিকে খুঁজে পাওয়া গেল না। খুঁজে পাওয়া গেল শুধু বন্দুকটা। হরিণ ধরবার ফাঁদটার ওপর বন্দুকটা কুড়িয়ে পেল পাঠক। চ্যাটার্জির সমস্ত শরীরটা তখন চোরাকাদায় ডুবে গেছে। কান্নার রোল উঠল বাবু বাংলোয়। বিস্মিত হলো সকলেই। এভাবে পথ ভুলে তিল তিল করে মৃত্যুবরণ করতে হবে চ্যাটার্জিকে কেউ কল্পনাও করেনি। তাই কেউ বুঝতে পারল না নাচনি মেয়েটা পাগলের মতো খিলখিল করে হেসে উঠছে কেন নিজের মনেই। হ্যাঁ, ধরা পড়েছে আকাশী, নিজেই এসে ধরা দিয়েছে সে। কিন্তু মেয়েটা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। কেন যেন হঠাৎ নিজের মনেই খিলখিল করে হেসে ওঠে। কেউ বুঝতে পারে না। টিয়া রঙেরও বুঝতে পারে না চ্যাটার্জির কি হলো। তাই সবচেয়েও বিস্মিত হলো টিয়া রঙিরা। খবর শুনেই ছুটে এলো তারা চ্যাটার্জির বাংলোর সামনে। ফিরুজাও ছুটে এলো। তাপু দিদির পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদল সেও। তাপসীকে বারবার বোঝাতে চাইলে টিয়া রঙিরা খুন করেনি চ্যাটার্জিকে। টিয়া রঙিরা জানে না চ্যাটার্জি কোথায়। কেউ বললে অন্ধকারে হয়তো পা পিছলে খালের জলে ভেসে গেছে। কেউ বললে চিতাবাঘ তাকে টেনে নিয়ে গেছে গভীর জঙ্গলের ভিতর। চ্যাটার্জির রহস্যময় মৃত্যুর খবর শুনে সব বিদ্বেষ যেন নিমেষে মিলিয়ে গেল টিয়ারঙিদের মন থেকে। যাই ঘটে থাক, সবচেয়ে বড় সত্য হলো চ্যাটার্জি আর বেঁচে নেই। সমস্ত কোম্পানি মহল যেন নিস্তব্ধ হয়ে গেছে এ খবর শুনে। বিষণ্ণ করুণ একটা স্তব্ধতা ঘিরে আছে চতুর্দিক। শুধু চ্যাটার্জির মৃত্যুই নয়, বিষণ্ণ হবার মতো আরও একটি পরোয়ানা এসে পৌঁছেছে টিয়ারঙে। জাহাজ এসে পৌঁছবে 2-1 দিনের মধ্যেই। সরকারের নির্দেশ এসে গেছে টিয়ারং ছেড়ে মাটিতে চলে যেতে হবে সকলকেই। টিয়ারঙিরাও থাকতে পারবে না। বসে বসে চোখের জল ফেলবার সময় নেই, আর চিন্তা করবারও সময় নেই। কোম্পানি মহলে সকলেই উঠে পড়ে লেগে গেছে জিনিসপত্র গোছগাছ করতে। জাহাজ এসে পৌঁছলে আর সময় পাবে না তারা। হঠাৎ একটা বিচিত্র শব্দ শুনে ছুটে এলো টিয়ারঙিরা। কোম্পানি মহলের কুলিকামিনরা সবাই ছুটে এলো। উড়োজাহাজ, উড়োজাহাজ! সমুদ্রের জাহাজ নয়, আকাশের জাহাজ। এক ঝাঁক প্লেন উড়ে চলে গেল টিয়ারঙের উপর দিয়ে। ভয়ে বিস্ময়ে আকাশের দিকে তাকিয়ে রইল সকলে। এই উড়োজাহাজে নাকি বোমা ফেলে চলে যায়।
বোমার আগুনে ধ্বংস হয়ে যায় সব কিছু। কোম্পানির লোকেদের ওপর টিয়ারঙ্গিদের যেটুকু আক্রোশ, চ্যাটার্জির মৃত্যুতে তা সব মুছে গিয়েছিল। বোমার ভয়ে এক হয়ে গেল সকলেই। উদ্গ্রীব উৎকণ্ঠায় সকলেই একে একে এসে জড়ো হলো জাহাজ ঘাটার সামনে, সমুদ্রের তীরে। শুধু ফিরোজা চলে গেল টিয়ারঙ্গিদের সকলকে খবর দিতে। বুম্মা, বুম্মা, এক কথা টিয়ারঙ্গিদের মুখে মুখে। আকাশে ভাসতে ভাসতে তাদের মাথার উপর দিয়ে হাওয়াই জাহাজ যেতে দেখেছে তারা। কি ভীষণ গর্জন তার! বাজ পড়বার আগে যেমন মেঘের আওয়াজ হয়, এও তেমন। বোমা পড়বার আগে উড়োজাহাজের গর্জন যেন ভয়ঙ্কর। গঞ্জমাঝিদের কাছে বোমার গল্প শুনেছে টিয়ারঙ্গিরা। সে আগুনে নাকি সব পুড়ে ছাই হয়ে যায়, ধ্বংস হয়ে যায় সব কিছু। সুতরাং পালাতে হবে, সবাইকে পালাতে হবে। টিয়ারং ছেড়ে পালাতে হবে তাদের। জিনিসপত্র গোছগাছ করতে শুরু করে টিয়ারঙ্গিরাও। জাহাজ আসছে, জাহাজ এসে পৌঁছবে 2-1 দিনের মধ্যেই। কোলের বাচ্চাটা বান্নুকে ঝুলায় শুইয়ে রেখে ঘরে ঘরে খবর জানিয়ে আসতে ছুটল ফিরোজা। সবার প্রথমে মনে পড়ল জমনির বুড়ো বাপ আর তার ছেলে বুধাকে। বুড়োটা আধকানা, চোখে দেখতে পায় না, তার উপর হাঁটতে পারে না সোজা হয়ে। আর বুড়ো অন্ধ তো বুধাও অন্ধ। ছায়ার মতো বুড়োর পিছনে পিছনে ঘোরে সে। বুড়োকে সঙ্গে নিয়ে জাহাজে জায়গা করে নিতে পারবে না বুধা। যেতে যেতে আরও সকলকে তৈরি হতে বলে দিল ফিরোজা। তৈরি তারা হয়েই আছে, খবর তারাও শুনেছে। এদিকে ঝড় উঠেছে, ঝড় শুরু হবে মনে হচ্ছে। শনশন শনশন পাতা নড়তে শুরু হয়েছে গাছে। সমস্ত পাড়াটা ঘুরে জমনির বুড়ো বাপ আর বুধাকে তৈরি হতে বলে ফিরে এলো ফিরোজা। ফিরে এসে দেখলে চিৎকার করে কাঁদছে বাচ্চাটা। মদনা চাটাই পেতে শুয়েছিল। কান্না শুনে আর নয়তো ফিরোজা চিৎকারে সেও ধরফর করে উঠে পড়ল, ছুটে গেল বান্নুর কাছে। একটা ভয়ঙ্কর মাকড়সা, ঝুলার দড়ি বেয়ে বেয়ে একটা মাকড়সা নেমে এসে কামড় বসিয়েছে বান্নুর হাতে। এক ফোঁটা লাল রক্ত জমে আছে সেখানটায়, প্রবালের তাবিজের মতো। মদনা এক মুহূর্ত থমকে চেয়ে রইল কালো মাকড়সাটার দিকে। তারপর অদ্ভুত এক নৃশংস দৃষ্টি ফুটে উঠল তার চোখে। নাকটা ফুলে উঠল। ধীরে ধীরে ডান হাতের দুটো শক্ত আঙুল এগিয়ে গেল মাকড়সাটার দিকে। ইস্পাতের মতো শক্ত আঙুল দুটো চেপে ধরল সেটাকে, হাতের মুঠোর মধ্যে চেপে পিষে দিল। তারপর দেয়ালে সেটাকে থেঁতলে দিল মদনা। তাতেও যেন শান্তি পেল না। থেঁতলে থেঁতলে শেষে যখন দেওয়ালের গায়ে শুধু কয়েকটা কালো কালো জলো দাগ ছাড়া আর কিছু রইল না, তখন একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ালো সে। ততক্ষণে কি সব লতাপাতা এনে ঘষে ঘষে বান্নুর হাতে লাগাতে শুরু করেছে ফিরোজা, আর মাকড়সাটার নামে গাল পাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে কান্না থামল বান্নুর। সঙ্গে সঙ্গে চমকে উঠল ফিরোজা আর মদনা। বাইরে তাকিয়ে দেখল তুমুল কাণ্ড বাইরে। ঝড় উঠেছে। এমন ঝড় বহুকাল দেখেনি তারা। প্রলয় কাণ্ড, মাঝে মাঝে বিকট আওয়াজ আসছে, শিকড় সমেত গাছ ভেঙে পড়ার আওয়াজ। ঘরের চালটা মনে হচ্ছে যে কোনো মুহূর্তে উড়ে চলে যাবে। ঝমঝম ঝমঝম এক টানা একটা বিশ্রী শব্দ। ধুলো আর শুকনো পাতার ঘূর্ণিতে চতুর্দিক অন্ধকার হয়ে আসছে। সাবধানে ঘন্টি ভেসে আসছে সমুদ্র পাড় থেকে। সাবধানে ঘন্টি না তো। কান পেতে শুনল ফিরোজা। এ আওয়াজ সাবধানে ঘন্টির নয় তো, এ আওয়াজ জাহাজ এসে পৌঁছনোর। এ শব্দ বহুবার শুনেছে ফিরোজা, সেই পরিচিত ধ্বনি। এই ঘন্টির অপেক্ষাতেই তো বসে আছে তারা। এই শব্দ শুনতে পেলেই ছুটে যেতে হবে সমুদ্র পাড়ে।
ফিরুজা আর মদনা পরস্পর পরস্পরের মুখের দিকে তাকালো, যেন কি করবে ঠিক করতে পারছে না। বাইরে প্রচণ্ড ঝড়, আর দূর থেকে ভেসে আসা অবিরাম ঘণ্টার ধ্বনি। বাঁশের ছোট্ট হাততাতখানা তুলে নিল মদনা, জালটা কাঁধে ফেলল, বাসন কোসন যা পারল পিঠে নিয়ে বললে, আমি ঘাটাকে চললাম, আয় তু। ফিরুজা তাকালো একবার মদনার মুখের দিকে, বললে, তুই চ মাতন, আমি বুড়োটারে নিয়ে যাব, বুদ্ধাকে নিয়ে যাব, তুই তুই যা। মদনা ছুটে গেল ঝড়ের মধ্যে। সেদিকে তাকিয়ে রইল ফিরুজা কিছুক্ষণ, তারপর ফিরে এসে বাচ্চার দিকে তাকালে। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে, জ্বালা ঠান্ডা হয়েছে তার। বান্নুর মুখে ঠোঁট ছুঁয়ে নিজের মনেই হাসল ফিরুজা। তারপর ঝড়ের মধ্যে সেও ছুটে বেরিয়ে গেল। বুড়া আর বুধাকে সঙ্গে নিয়ে ফিরে এসে বান্নুকে কোলে নিয়ে জাহাজ ঘাটায় চলে যেতে হবে, সময় নেই আর। জাহাজ ঘাটায় ঘন্টি বেজেই চলেছে একটানা কান্নার মতো। ছুটতে ছুটতে হোঁচট খেয়ে আছড়ে পড়ে ফিরুজা, কোনো রকমে সামলে নিয়ে আবার ছুটতে শুরু করে। বিকট আওয়াজ করে গাছ ভেঙে পড়ে, গাছের শাখা ভেঙে পড়ে। ছুটতে ছুটতে হঠাৎ থমকে দাঁড়ায় ফিরুজা। একটা পাখির বাসা একেবারে থেঁতলে গেছে, একটা বাচ্চা কোনো রকমে প্রাণে বেঁচে গেছে। ঝড়ের দাপটে বেশিক্ষণ হয়তো বাঁচবে না। সযত্নে সেটাকে দুহাতে তুলে নেয় ফিরুজা, তারপর আবার ছুটতে শুরু করে। এদিকে টিয়ারঙির দল কাঁধে মালপত্র নিয়ে ছুটছে জাহাজ ঘাটার দিকে। সকলেরই মুখে চোখেই আতঙ্ক। ছুটতে ছুটতে এসে বুড়ার ঘরের সামনে দাঁড়িয়ে ডাকে ফিরুজা, বুদ্ধা, বুদ্ধা। কিন্তু কোনো উত্তর আসে না। তবে ঘরের ঝাঁপিতেই ধাক্কা দিতে সেটা খুলে যায়। উঠোনের চারপাশ, ঘরের সর্বত্র উঁকি দিয়ে দেখে, না, কোথাও নেই, না বুড়া না বুধা, কেউ নেই। ঝাঁপি খুলে রেখেই টিয়ারঙির দলটা যেদিকে দিয়ে ছুটে যাচ্ছিল সেদিকে পা বাড়ায় ফিরুজা। পথে যার সঙ্গেই দেখা হয় জিজ্ঞেস করে, বুড়াকে দেখেছিস? জমনির বাপটারে দেখেছিস? আমার বুধা বেটাটারে দেখেছিস? না, কেউ দেখেনি। সকলের সঙ্গে ফিরুজাও জাহাজ ঘাটার দিকে ছুটতে শুরু করে। বান্নুটা ঘরেই পড়ে রইল। সমুদ্রের পাড়ে এসে দেখে সমস্ত টিয়ারং যেন ভেঙে পড়েছে সেখানে। কোম্পানি মহলের কুলি কামিন, বাবু বাংলোর লোক আর টিয়ারঙের দল সকলেই পালিয়ে যাবার জন্যে উন্মুখ। সকলের মুখে চোখেই আতঙ্ক। এদিকে থেকে থেকে ঝড়ের দাপট, বালির ঘূর্ণি ওড়ে, একটানা ঝড়ের আওয়াজ, আর তালে তালে ফেটে পড়ে সমুদ্রের সফেন তরঙ্গ। ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে যেন সন্তান শোকাহত মায়ের মতো। ঢেউয়ের গর্জন বেড়েই ওঠে। ওদিকে দূরে সমুদ্রের বুকে ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে জাহাজখানা। উন্মুখ হয়ে আছে সকলেই। জাহাজ এসে পৌঁছলেই ছুটে গিয়ে উঠতে চায়, তাই সবচেয়ে বেশি ভিড় গ্যাংওয়ের সামনে। ভিড় ঠেলে ঠেলে ছুটে বেড়ায় ফিরুজা, আর চিৎকার করে বুধার নাম ধরে ডাকে। যাকে পায় তাকেই প্রশ্ন করে, বুধাকে দেখেছিস তোরা? বুধা, বুধা আর জমনির বাপটাকে তোরা দেখেছিস? না, কেউ দেখেনি। এক পার থেকে আরেক পারে বুধাকে খুঁজে বেড়ায় ফিরুজা। ঝড়ের দাপট বাড়তে থাকে। গুজব রটে যায় টিয়ারঙিদের মধ্যে, এ ঝড়ে নাকি সমুদ্রে ডুবে যাবে সারা টিয়ারং। সত্যিই বুঝি তাই এমন উত্তাল হয়ে ওঠে সমুদ্রের ঢেউ। ঘুমুঙ্গি ঘরে জাল উড়ে যায়। ডিঙিগুলো বালির ওপর ডিগবাজি খেতে খেতে সমুদ্রের ঢেউয়ের ওপর গিয়ে পড়ে। সেদিকে কেউ আর দৃষ্টি দেয় না। জিনিসপত্রের চেয়ে নিজের জীবনের ওপরেই দৃষ্টি সকলের। বাঁচতে হবে, কোনো রকমে বাঁচতে হবে এই ঝড় থেকে, বোমা থেকে। টিয়ারং ধ্বংস হয়ে যাবে, তাই পালাতে হবে টিয়ারং ছেড়ে।
পাগলের মতো ছুটে বেড়ায় ফিরুজা, এদিক থেকে ওদিক, আর থেকে থেকে চিৎকার করে, বুধা, বুধা রে! কেউ সাড়া দেয় না। হঠাৎ এক ফাঁকে দেখা হয়ে যায় মদনার সঙ্গে। বুধাকে দেখেছিস মদন? না, মদনাও দেখেনি। দুজনে দুদিকে খুঁজতে শুরু করে। এত লোকের মধ্যে কোথায় খুঁজে পাবে বুধাকে? জমনির বুড়া বাপটাকে কথা দিয়েছে ফিরুজা, বলেছে, বুড়াও আমার, বেটাও আমার। আজ এ মুহূর্তে তাদের ছেড়ে পালাবে কি করে? এদিকে বেলা পড়ে আসে, ঝড় বাড়ে, সমস্ত সমুদ্র যেন ক্রুদ্ধ নাগিনীর মতো ফুলে ফেপে উঠেছে। ঢেউ নয়, যেন সাপের ফনা, ঝড় নয়, যেন বিষাক্ত নিঃশ্বাস। মাঝে মাঝে ঝড়ের দাপটে বালির রাশি উড়ে যায় উড়ন্ত চাদরের মতো, টোলে টোলে এ ওর ঘাড়ে পড়ে। কোনো রকমের জিনিসপত্র সামলায়, পায়ের টাল সামলায়। জাহাজ স্পষ্ট হয়ে ওঠে আর অধৈর্য হয়ে ওঠে সকলে। ফিরে ফিরে আকাশের দিকে তাকায়। ঝড়ের শোঁ শোঁ শব্দের ফাঁকে আরও কি এক বিচিত্র হাওয়াই জাহাজের আওয়াজ শোনা যায় কিনা এই আতঙ্কে কান পেতে থাকে। উন্মুখ আগ্রহে জাহাজ ঘাটার দিকে তাকিয়ে থাকে সকলে। আসছে, ক্রমে ক্রমে জাহাজে ভিড়ছে সমুদ্র তীরে। উল্লাসে চিৎকার করে ওঠে সকলে। একসঙ্গে গ্যাংওয়ের দিকে ছুটে যেতে চায় সকলে। প্রত্যেকটি মানুষ যেন স্বার্থপর হয়ে উঠেছে। নিজের জীবন বাঁচাবার আগ্রহটাই যেন সবচেয়ে বড়, তারপর আপনজন। জোয়ান পুরুষগুলো বুড়ো বাচ্চাদের ধাক্কা দিয়ে চলে যায়, কনুইয়ের গুঁতোয় সরিয়ে দেয় মেয়েদের। ফিরুজা তখনও উন্মাদের মতো ছুটে বেড়ায় আর চিৎকার করে ডাকে, বুধা, বুধা রে! ছুটতে ছুটতে হঠাৎ পিছন থেকে মদনার ডাক ভেসে আসে, ফিরুজা, ফিরুজা! থমকে ফিরে দাঁড়ায় ফিরুজা। মিলেছে, মিলেছে, বুধাও মিলেছে, বুড়াও মিলেছে। আনন্দে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে ফিরুজার। হাসিতে উচ্ছল হয়ে ওঠে মুখখানা। মদনার হাত ধরে দাঁড়িয়ে আছে জমনির বুড়া বাপ আর তার বুধা বেটা। ছুটে এসে বুধাকে বুকে জড়িয়ে ধরে ফিরুজা। আনন্দে হাসিতে এক অপূর্ব অভিব্যক্তি ফুটে ওঠে তার মুখ চোখে। কিন্তু দাঁড়িয়ে থাকবার সময় নেই, উপায় নেই দাঁড়িয়ে থাকবার। পিছন থেকে আতঙ্কিত মানুষের ভিড় তাদের ঠেলে নিয়ে চলে। ভিড়ের মধ্যে হারিয়ে যায় সকলেই। আপনা থেকেই কখন যেন ভিড়ের চাপে গ্যাংওয়ের পথ ধরে জাহাজের উপর উঠে আসে। পরম নিশ্চিন্ত ফিরুজার কপাল বেয়ে ক্লান্তির ঘাম ঝরে পড়ে। জাহাজের ডেকে রেলিং ধরে ফেলে আসা টিয়ারং দ্বীপের দিকে তাকায়। পরম আনন্দে, উন্মাদ বেদনার শেষে সদ্যজাত শিশুর মুখের দিকে তাকিয়ে যে সুখ, ফিরুজার ব্যথিত বুকেও তেমনি আনন্দ উঁকি দেয়। তারপর চেতনা ফিরে আসে। অনুভবে বুঝতে পারে জাহাজ পাড়ি দিতে শুরু করেছে সমুদ্রের বুকে। তারপর 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 হঠাৎ মনে পড়ে যায় বান্নুকে, তার ছোট্ট মেয়েকে। আতঙ্কে চিৎকার করে ওঠে ফিরুজা, বান্নু! এতক্ষণ যেন নেশার ঘোরে কেটে গেছে তার। কোলের বাচ্চাটার কথা মনে পড়তেই আতঙ্কে, অনুশোচনায় বিকট স্বরে চিৎকার করে উঠল ফিরুজা। মদনার মুখের দিকে তাকিয়ে কি যেন বলতে গেল, বের হলো না কথাটা, শুধু অস্ফুট একটা শব্দ যেন গলার স্বরেই থমকে গেল। বান্নু, বান্নুকে সেই ছোট ঘরের ঝুলায় ফেলে এসেছে ফিরুজা। বুধাকে খুঁজতে গিয়ে বান্নুর কথা ভুলে গেছে। জাহাজ চলতে শুরু করেছে তখন, গতিবেগ বাড়তে শুরু করেছে, আর চতুর্দিকে ভিড়। ডেকে আর তিল ধারণের জায়গা নেই। কাকে জাহাজ থামাতে বলবে সে?
থামবে কেন জাহাজ? কি করবে ফিরুজা? কি করা উচিত কিছুই ঠিক করতে পারে না। মুহূর্ত মাত্র, মুহূর্তের জন্যে মদনার মুখের দিকে দুর্বোধ্য বিস্ময়ে তাকিয়ে থেকেই ছেড়ে আসা টিয়ারং দ্বীপের দিকে উদাস দৃষ্টি ছুঁড়ে দিল সে। তারপর হঠাৎ ডেকের ওপর থেকে সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ল। টিয়ারঙিরা চিৎকার করে উঠল, মদনা চিৎকার করে উঠল। বোধহয় ফিরুজার পিছনে পিছনে মদনাও ঝাঁপিয়ে পড়তে গেল, কিন্তু পারল না। টিয়ারঙির দল ধরে রইল তাকে। জাহাজ অনেক দূরে গিয়ে এসেছে। আর কি সমুদ্রের বুকে খুঁজে পাবে সে ফিরুজাকে? এই প্রচণ্ড ঝড়ের মাঝে, এই ক্রুদ্ধ উন্মাদ ঢেউয়ের তালে তালে ফিরুজা কোথায় ভেসে গেছে? কি করে খুঁজে পাবে মদনা? জলের মানুষ আমরা, জল আমাদের চিনে, সত্যিই বুঝি তাই। দ্বীপের মানুষ ফিরুজা, সমুদ্র তাকে চেনে। ঝড় আর উত্তাল তরঙ্গ সব কিছু উপেক্ষা করে দ্বীপের দিকে এগিয়ে চলে ফিরুজা। একবার মাথা তুলে তাকায় দূরের দ্বীপটার দিকে, আর প্রাণপণ চেষ্টায় সাঁতার কেটে এগিয়ে চলে দ্বীপের দিকে। ক্লান্ত পরিশ্রান্ত দেহে তীরে এসে পৌঁছয় ফিরুজা। কিন্তু ক্লান্তির সময় নয় এখন, বিশ্রামের সময় নেই। মাটি ছুঁয়েই তৃপ্তির উল্লাস দেখা দেয় তার মুখে চোখে। পর মুহূর্তেই ছুটতে শুরু করে ফিরুজা টিয়ারঙিদের বস্তির দিকে, তার ফেলে আসা ডেরার দিকে। খাল পার হয়ে ছুটতে ছুটতে এসে পৌঁছয় ফিরুজা তার ডেরার দরজায়। চিৎকার করে ডেকে ওঠে, কিন্তু চুলাটার কাছে ছুটে যেতে গিয়ে থমকে দাঁড়ায়। একটা ভাম কুৎসিত শব্দ করে রক্তাক্ত জিভ চাটতে চাটতে লাফিয়ে পালায় ফিরুজার ডাক শুনে। উৎকণ্ঠায় বুক কেঁপে ওঠে ফিরুজার। ঝুলাটার কাছে ছুটে গিয়ে চিৎকার করে কেঁদে উঠে মাটিতে লুটিয়ে পড়ে। বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছিল ফিরুজা। সংবিত ফিরে পেয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দুর্বোধ্য দৃষ্টিতে ঝুলাটার দিকে তাকিয়ে রইল নিষ্পলক চোখ মেলে। চোখের জল যেন শুকিয়ে গেছে, দীর্ঘশ্বাস যেন থমকে থেমে আছে বুকের মধ্যে। দুটি নরম হাতে শিশুর রক্তাক্ত শরীর তুলে নিল সেই সযত্নে, সস্নেহে, যেন এখনো বেঁচে আছে সে, যেন এখনই আবার আগের মতো হেসে উঠবে খিলখিল করে। অনিমেষ চোখে কোলের শিশুটির দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেরই অজান্তে কখন যেন ঘরের বাইরে এসে দাঁড়ালো ফিরুজা। ঝড় তখন থেমে গেছে। তার মনের ঝড়ও বুঝি থেমে গেছে। ধীর পায়ে এগিয়ে চলে ফিরুজা। উদাস বিষণ্ণ অর্থহীন দৃষ্টিতে তাকিয়ে আছে সে সামনের দিকে। যন্ত্রচালিতের মতো পায়ে এগিয়ে চলেছে ধীরে ধীরে। সেই আঁকাবাঁকা বনপথ, কাঁটা ঝোপ ঝাপ, বিশাল তরুরাজির রহস্যময় চন্দ্রালোকিত ছায়া, রহস্যময়ী বনদেবীর মতো ঋত সন্তান উন্মাদিনী দুটি বড় বড় নীল চোখ যেন অর্থহীন বিস্ময় তাকিয়ে আছে অনিমেষ দৃষ্টিতে। বনের পথ পার হয়ে, খাল পার হয়ে, কোম্পানি মহলে পরিত্যক্ত নির্জন ঘরের সারি পার হয়ে, নিস্তব্ধ ঘুমুঙ্গি ঘর পার হয়ে সমুদ্রের তীরে এসে দাঁড়ায় ফিরুজা। ঝড় থেমে গেছে তখন। বনের গাছে গাছে স্তব্ধতা, একটি পাতাও যেন নড়ে না, যেন বনের হৃদয়েও থমকে আছে একটি গভীর দীর্ঘশ্বাস। সমুদ্র শান্ত, উত্তাল তরঙ্গ নেই, উন্মাদ আলোড়ন নেই, ডিঙি নেই সমুদ্রের বুকে, জাহাজও নেই। যতদূর চোখ যায় নিশ্চিম নীলের দিকে তাকিয়ে থাকে সে। যতদূর চোখ যায় তাকিয়ে থাকে ফিরুজা। দুটি হাতে মৃত শিশুর রক্তাক্ত শরীর,
আর দুটি চোখে গভীর হতাশা। একটিও ডিঙি নেই সমুদ্রের বুকে, একটিও জাহাজ নেই। নির্জন দ্বীপের তীরে দাঁড়িয়ে অসীম রহস্যের সমুদ্রের দিকে তাকিয়ে হঠাৎ সশব্দে কেঁদে পড়ে ফিরুজা। উদাস বিষণ্ণ দৃষ্টি ধীরে ধীরে নৃশংস হয়ে ওঠে। মৃত সন্তানের মা নয়, উচ্ছল রঙ্গময়ী নারী নয়, হিংস্র একটা পশু জেগে ওঠে ফিরুজার রক্তে। ফিরে আসে ফিরুজা, তেমনি মৃত শিশুকে কোলে নিয়ে ফিরে আসে, তেমনি সযত্নে সস্নেহে ঝুলার শয্যায় শুইয়ে দেয় সে তাকে। তারপর খোপা থেকে খুনিয়া খুলে নিয়ে লুকিয়ে অপেক্ষা করে। রক্তের স্বাদ পেয়েছে বন্য ভাম, রক্তের গন্ধে আবার ফিরে আসবে। প্রতিহিংসার প্রতিজ্ঞা নিয়ে বসে থাকে ফিরুজা। দিনের পর দিন, বছরের পর বছর পার হয়ে যায়। একা ফিরুজা, একেবারে একা এই নির্জন দ্বীপের বুকে। সৃষ্টির প্রথম যুগের সেই আদিম অরণ্য যেন। সমস্ত দ্বীপের সম্রাজ্ঞী হয়েও তার চেয়ে নিঃস্ব কেউ নেই। আইনের বাধা নেই, নিষেধ নেই সমাজের, লজ্জা নেই, গর্ব নেই, আনন্দ নেই, দুঃখ নেই, শুধু প্রাণ ধারণের মুক্তি। বিশাল সমুদ্রের বুকে হৃদয়ের মতো ক্ষুদ্র একটি দ্বীপ। ফিরুজার একক জীবনের চোখে এই ছোট্ট দ্বীপ টিয়ারঙ যেন বিশাল সমুদ্র। বনহরিণীর মতো এখানে ওখানে ছুটে বেড়ায় ফিরুজা, কখনো থমকে দাঁড়ায় সমুদ্রের তীরে, উদাস দুটি চোখ মেলে তাকায়, কখনো আকাশের দিকে। বন্য হরিণীর মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে সেদিনও সমুদ্রের তীরে এসে দাঁড়ালো ফিরুজা। উদাস চোখ মেলে তাকিয়ে রইল দূরের দিগন্তের দিকে। নীল সমুদ্র আর নীল আকাশ যে রেখাটিতে মিশে গেছে, সেই দিকে চোখ মেলে তাকিয়ে রইল অনিমেষ দৃষ্টিতে। এমনি করেই তার হারিয়ে যাওয়া মানুষটা জমনির জন্যে দিনের পর দিন অপেক্ষা করেছিল ফিরুজা। তারপর একদিন জমনি ফিরে এলো, মোহ ভেঙে গেল তার। আজ আবার মদনার কথা ভেবে ভেবে দু চোখে স্মৃতির অশ্রু নামে। আজ আবার তেমনি উদাস চোখ মেলে তাকায় ফিরুজা, ভাবে একদিন সেই মদনা বুঝি আবার ফিরে আসবে, বুঝি আবার টিয়ারং জেগে উঠবে আগের মতোই। তাই আশায় আশায় প্রতিদিনের মতোই ছুটে এসে দাঁড়ালো সে সমুদ্রের তীরে, তাকিয়ে রইল দু চোখ মেলে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ এক অসীম ফুর্তির কাঁপনে অধীর হয়ে উঠল ফিরুজা। নিজের অজান্তে সমুদ্রের জল ছুঁয়ে এগিয়ে গেল কয়েক পা, আরো স্পষ্ট চোখে তাকালো। হ্যাঁ, ধোঁয়া তো, তাই তো, ধোঁয়ার কুণ্ডলে উঠেছে দূরে কোথাও সমুদ্রের বুকে। আনন্দে চিৎকার করে উঠল ফিরুজা, মোহগ্রস্তের মতো চলল ধীরে ধীরে। আরো স্পষ্ট হয়ে উঠেছে ধোঁয়ার কুণ্ডলী, কাছে এগিয়ে আসছে যেন। ঢেউয়ের পর ঢেউ ভেঙে পড়ে ফিরুজার পায়ে, সময় কেটে চলে। অনেক দূরে অস্পষ্ট রেখার মতো ফুটে ওঠে কি যেন। জাহাজ, সমুদ্র জাহাজ। হাতে নেড়ে নেড়ে চিৎকার করে ডাকে ফিরুজা, আসছে, টিয়ারঙের জাহাজ ফিরে আসছে, তার মদনা ফিরে আসছে। আনন্দে হাসে, মুখর মুখখানা তার ধীরে ধীরে বিষণ্ণ হয়ে ওঠে। স্পষ্ট হয়ে ওঠে সমুদ্রের জাহাজ, তারপর ধীরে ধীরে আবার মিলিয়ে যায় দূরে, দিকচক্র বলে। ফিরুজার গভীর দীর্ঘশ্বাসের মতো মিলিয়ে যায় জাহাজখানা। টিয়ারঙের জাহাজ নয়, হয়তোবা অন্য কোনো দ্বীপগামী, হয়তোবা অন্য কোনো গন্তব্যের জাহাজ আবার ইশারা দিয়ে মিলিয়ে যায়। নির্জন রাত্রির মতো ক্লান্তি নেমে আসে, নিঃসঙ্গ পৃথিবীর মতো। এক অসহ্য জীবন। কথা বলার জন্যে উন্মাদ হয়ে ওঠে ফিরুজা,
চিৎকার করে আপন মনেই এক এক সময় অর্থহীন কিছু একটা বলে উঠে অসীম আনন্দ পায়। কখনো নিজের মনে প্রলাপের মতো কত কিছু বলে যায়। হঠাৎ কোনো শব্দ শুনে ছুটে আসে সমুদ্রের দিকে, দূরের জাহাজ দেখে আবার উল্লাসে অধীর হয়ে ওঠে, অপেক্ষা করে, তাকিয়ে থাকে সেদিকে। তারপর তারপর এক সময় জাহাজ অদৃশ্য হয়ে যায়। কেউ জানে না, হয়তোবা ভুলে গেছে ফিরুজার কথা, হয়তোবা ভুলে গেছে এই নির্জন পরিত্যক্ত টিয়ারঙের কথা। মনপথে যেতে যেতে কখনো অর্থহীনভাবে চিৎকার করে ওঠে ফিরুজা, কখনো জাহাজ ঘাটার সাবধানে ঘণ্টিটা বাজিয়েই চলে ঘণ্টার পর ঘণ্টা, আর সেই শব্দে নিজেই আনন্দে নেচে ওঠে। জনশূন্য টিয়ারং দ্বীপে যেন একটা বন্দিনী মুক্তি পাবার আশায় ছুটে বেড়ায়, সমুদ্রের বুকে ভেসে যেতে চায়। কোনো কোনো দিন ডিঙি নিয়ে বেরিয়ে পড়ে, যতদূর চোখ যায়। তারপর ক্লান্ত অবসন্ন শরীর আর হতাশায় ফিরে আসে, অবসাদ আর ঘুম নেমে আসে। সমুদ্রে বুঝি অনেক শান্তি, সমুদ্রে আছে স্বাধীনতা। মানুষের জীবনও হয়তো এমনই সমুদ্র আর দ্বীপে আনাগোনা, মুক্তির আনন্দে হাঁপিয়ে ওঠে মানুষ। ছোট্ট এই টিয়ারং দ্বীপ, শুধু এই আনাগোনা, দ্বীপ থেকে সমুদ্রে আর সমুদ্র থেকে দ্বীপে ফিরে আসা। ছোট্ট এই টিয়ারং দ্বীপ, কেউ আসে সম্পদের লোভে, কেউ পথ ভুলে, কেউ শুধু সুখ শান্তির প্রেমময় নীর খুঁজে খুঁজে। তারপর একদিন ফিরে যেতে হয় সমুদ্রের ডাকে, ভুল পথ ভুলে গিয়ে, স্বপ্ন নীড় ভেঙে দিয়ে আরও কিছু সম্পদের লোভে। অত শত গুনতে জানি না মদনা, কখনো মনে হয় 8 বছর, কখনো মনে হয় 10 বছর। কত কি ঘটে গেছে এতগুলো বছরে, কত কি ভুলে গেছে সে। ভোলেনি শুধু ফিরুজাকে। সেদিনের দৃশ্যটা বারবার চোখের সামনে ভেসে উঠেছে। দেখেছে বান্নু বান্নু বলে চিৎকার করে উঠল যেন ফিরুজা। আতঙ্কে চোখে এদিক ওদিক তাকালো, একবার মদনারই মুখের দিকে। তারপরই জাহাজের রেলিং থেকে ঝাঁপিয়ে পড়ল সমুদ্রের বুকে। জাহাজের ধাক্কা খেয়ে ঢেউ উঠল, সমুদ্রের ঢেউয়ের পিঠে ফেটে পড়ে নীল জল ঘোলা হয়ে গেল মুহূর্তেই। উৎকণ্ঠায় অনুসন্ধানী চোখে তন্ন তন্ন করে খুঁজল সে ফিরুজাকে, জলের মধ্যে কোথাও ফিরুজার মাথাটা ভেসে ওঠে কিনা দেখবার জন্যে। ঠিক মনে পড়ে না মদনার, সঙ্গীত ছিল না বোধহয় সে সময়। শুধু মনে পড়ে সেও লাফ দিয়ে পড়তে চেয়েছিল, কিন্তু আশপাশের লোকগুলো লাফ দিতে দেয়নি তাকে। দলের সঙ্গে, স্টিফেন্স কোম্পানির লোকজনের সঙ্গে জাহাজে করেই চলে এসেছিল সে মাতলার আপিসে। যুদ্ধ যত এগিয়ে এলো, সরে সরে এসে কোম্পানির দপ্তর কায়েম হলো ভেড়াহাটে। কিন্তু সেখানে জায়গা হলো না টিয়ারঙিদের। একে একে সবাইকে বিদেয় করে দিল কোম্পানি। মদনার মতোই সব টিয়ারঙিদের চোখে তখন অন্ধকার। কাজ কোথায়, খাবে কি? লড়াই আর লড়াই, লড়াইয়ের গল্প তখন চারদিকে। যে যেদিকে পারল ছড়িয়ে ছিটিয়ে পড়ল। বুধাকে নিয়ে শহরের দিকে চলে গেল জমনির বুড়ো বাপ, আর আকাশী তখন একেবারে পাগল। ভাষা ভাষা চোখ মেলে তাকায়, প্রলাপ বকে, আর মাঝে মাঝে খিলখিল করে হেসে ওঠে। প্রথম প্রথম কুলি মজুরের দলের কেউ কেউ ওকে ডেকে নিয়ে যেত, খেতে দিত। কেন তা অবশ্য বুঝতো মদনা, তবু বাধা দিতে পারত না। শেষে কেউ আর ভিক্ষেও দিত না আকাশীকে। তখন আকাশী একেবারে উন্মাদ হয়ে গেছে, ডাকলে ছুটে গিয়ে আঁচড়ে কামড়ে একসা করত। তারপর কি হলো আকাশীর জানেও না সে, বোধহয় চলেই গেল কোথাও, কোথায় কে জানে। মদনা কিন্তু মাতলার পার ছাড়ে না। জেলের দলে গিয়ে ঢুকলো প্রথমটা, সমুদ্রে
মাছ ধরতো যে, সে কি আর নদীতে মাছ ধরতে পারবে না? না, সেখানেও সুবিধে হলো না। নদীতে মাছ ধরার বিদ্যে শিখতে হয়, মৌসুম জানতে হয় জলের নারী নক্ষত্র। তাও হয়তো দুদিনেই শিখে নিতে পারতো সে, কিন্তু না আছে জাল, না নৌকো। জাল নেই, ডিঙি নেই, সে আবার জেলে কিসে? তাই জন খাটতে শুরু করলো মদনা। তবু মাতলার পাড় ছাড়তে মন চায় না। কাজ পেলেও নয়, মজুরি পেলেও নয়। ভেতরে ভেতরে ইচ্ছে, যদি একটা ডিঙি পায়, জলে ভাসিয়ে একা একাই চলে যাবে টিয়ারঙে। বড় বড় নৌকোর বহরদারদের বলে, টিয়ারঙে চললো না গো, মাছ গিস গিস করছে জলে। শুনে হাসে তারা। মিঠে জলের মাছ মারা আমরা, নোনা জলের খবর কি জানি? পথ চিনিয়ে নিয়ে যাব আমি, বলে মদনা। বহরদার হাসে। রাক্ষসে মাছ আছে সাগরে, দক্ষিণ রায় আছে সুন্দরবনে, আর রূপসী সব ডাইনি আছে দ্বীপগুলোয়। যাব না আমরা, আমরা মিঠে জলের লোক। তাছাড়া আছে জল পুলিশের নৌকো। যেতেই যদি দেবে তো ভাগিয়ে আনলো কেন এতগুলো দ্বীপের লোকগুলোকে? উপায় নেই বলেই আজ এ দলে কাল ও দলে ঘুরে বেড়ায় মদনা, যদি কেউ রাজি হয়, যদি কেউ নৌকো ধার দেয়। কিন্তু কে দেবে নৌকো? জেলের নৌকো হলো বউয়ের গায়ের গয়না। জমি নেই, গয়না নেই, কিছুই নেই। তবু এই নৌকো আর জালই অনেক। এ দুটো থাকলে আর পেটের চিন্তা করতে হয় না। মদনার তাও নেই। ছিল সবই, সবই ফেলে এসেছে, এমনকি ফিরুজাকেও। বছর কয়েক এমনি করেই কাটলো। শুধু লড়াই থেমে গেছে এ খবর শুনে ছুটে এসেছিল সে স্টিফেন্স কোম্পানির দপ্তরে। কিন্তু ফিরে গিয়েছিল ব্যর্থ মন নিয়ে। পাঠক বলেছিল টিয়ারঙে কোম্পানি ফিরে যাবে কিনা ঠিক নেই। শেষে কাজ নিল জাহাজে, খালাসির কাজ, মাসে মাসে মাইনে। তার চেয়ে বড় লোভ, জাহাজে সমুদ্রে ভেসে বেড়ায়। অন্ধকার রাতে জাহাজ চলে সমুদ্রের ওপর দিয়ে। হঠাৎ হয়তো দূরে এক টুকরো আলো দেখা যায়, আর চঞ্চল হয়ে ওঠে মদনা। খালাসিদের জিজ্ঞেস করে, কোন জায়গা, কিসের মোহনা? টিয়ারং নয় তো? দিনের বেলায় কাজের ফাঁকে বারবার রেলিংয়ের ধারে এসে দাঁড়ায়। যতদূর চোখ যায় তাকিয়ে দেখে কোথাও এক টুকরো সবুজ দ্বীপ দেখা যায় কিনা। সবুজ তো নয়, শ্যামলা দেখায়। কিন্তু না, টিয়ারং নয়। এমনি করে কতবার হতাশ হয়েছে মদনা, তবু আসা যায়নি তার। আজ এ জাহাজ, কাল ও জাহাজ, কতবার জাহাজ বদলেছে। জাহাজের কাপ্তানকে কতবার বলেছে তার ফিরুজা পড়ে আছে টিয়ারঙে, শুধু একটি বার সে টিয়ারঙে যেতে চায়। শুনে সবাই হেসেছে। এমনি করে বছরের পর বছর কেটে গেছে। কত বছর মদনা নিজেও জানে না, অত শত গুনতে জানে না সে, হিসেব রাখেনি তার। তবু যখনই জাহাজে ফিরে আসতো, 2-10 দিনের ছুটি পেত মদনা, অমনি ছুটে যেত কোম্পানির আপিসে। মনে আশা, যদি টিয়ারঙে ফিরে যায় কোম্পানির জাহাজ। এমনিভাবে খোঁজ নিতে এসে চমকে উঠল মদনা। দপ্তরের সামনে ভিড়, লোক নেওয়া হচ্ছে। সারিবন্দি হয়ে দাঁড়িয়ে আছে লোকগুলো একটা ঘরের সামনে। জিজ্ঞেস করলো একজনকে। শুনতে না শুনতে আনন্দে শিহরণ খেলে গেল মদনার সারা শরীরে। টিয়ারঙে চলেছে কোম্পানির জাহাজ। টিয়ারঙের ফেলে আসা কুঠিতে ফিরে চলেছে কোম্পানি। ঘরটার কাছে ছুটে গেল মদনা, ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল। কিন্তু সামনে গিয়ে সব উৎসাহ চুপসে গেল তার। না, ওভারসিয়ার পাঠক নয়, অন্য একজন লোক চাকরি বিলিয়ে দিচ্ছে। এক মুহূর্ত থমকে দাঁড়ালো মদনা, তারপর হুড়মুড় করে গিয়ে পড়ল লোকটার পায়ের ওপর। আমি টিয়ারঙে বটি রে বাবু, আমারে লিয়ে চ বাবু। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল মদনার। তার দিকে কঠিন চোখে তাকালো নতুন ওভারসিয়ার। কি যেন ভাবলো, তারপর ধীরে ধীরে নরম হলো তার চোখ। কি নাম তোর?
মদনা গো বাবু, টিয়া রঙের মদনা। নাম লিখে নিয়ে একটা চাকতি দিয়ে দিল নতুন ওভারসিয়ার। অনেক আগে থেকে জাহাজে উঠে বসলো মদনা। মনে ভয়, যদি দেরি হয়ে যায়, যদি তাকে ফেলে রেখে জাহাজ চলে যায়। তিল ধারণের জায়গা নেই জাহাজে, কিন্তু বেশিরভাগই নতুন লোক। টিয়া রঙের কেউ যদি থাকে, ও চারিদিক খোঁজে। এত লোক এসেছিল, কেউ বেঁচে নেই। ফিরুজা, ফিরুজা কি বেঁচে আছে? হঠাৎ কথাটা মনে হতেই চমকে উঠল মদনা। কই, এত বছর কেটে গেছে, কোনোদিন তো মনে হয়নি এ কথা, কোনোদিন তো ভয় হয়নি। আজ টিয়া রঙে ফিরে যাবার মুহূর্তে হঠাৎ ফিরুজা বেঁচে নেই মনে হলো কেন? একটা দীর্ঘশ্বাস ফেলে রেলিং ধরে এসে দাঁড়ালো মদনা। জাহাজ চলতে শুরু করেছে তখন। ধীরে ধীরে ঘোলা জলের ওপর দিয়ে এগিয়ে চলেছে জাহাজ। ঘোলা জলের গঙ্গা, টিয়া রঙের সমুদ্র, কখনো নীল, কখনো সবুজ, কিন্তু গঙ্গার জলে তেমন ঢেউ নেই, রং নেই। টিয়া রঙের জীবনে কতবার সে আর ফিরুজার স্বপ্ন দেখেছে এই গঙ্গার, গঙ্গার দুপাশে এই মাটি, এই মাটি নাকি সোনা ফলায়, এই জলে নাকি ঝাঁকে ঝাঁকে রূপোর উলিশ ঝিকমিক করে। টিয়া রঙের জেলেদের মতো প্রাণ হাতে নিয়ে উন্মাদ সাগরের বুকে ঘুরে ঘুরে বেড়াতে হয় না। এ মাটিতে আসতে চেয়েছে সে আর ফিরুজা। কত কি কল্পনার জাল বুনেছে বান্নুকে ঘিরে, তার ছোট্ট মেয়েকে ঘিরে। এমনিই বুঝি হয়। সে ভুল ভেঙে গেছে মদনার। জাহাজ এগিয়ে চলে ধীর গতিতে। ডেকের ওপাশে কুলিকামিনদের চিৎকার, হট্টগোল, স্টিফেন্স কোম্পানির উঁচুতলার বাবুদের জল্পনা কল্পনা। সব নতুন মানুষ। ওভারসিয়ার পাঠক নেই, অমিয়বাবু নেই, নতুন বাবু নেই, ছোটো দিদি নেই। তবু সবাই যেন তার কত আপনজন, যেন কতকালের চেনা। এরা যে সকলেই চলেছে আজ তার টিয়া রঙে। মদনা সেই ছোট্ট দ্বীপটিতে, যেখানে আছে ফিরুজা আর তার ছোট্ট মেয়ে বান্নু। দূরে, যত দূরে চোখ যায়, অনিমেষ দৃষ্টি মেলে তাকিয়ে থাকে মদনা। যেন কত কি ছবি দেখতে পাচ্ছে সে, কত আশা। দপ্তর বসবে কোম্পানির, বসতি বসবে নির্জন টিয়ারং দ্বীপে। আগের মতোই চঞ্চল হয়ে উঠবে কুলিকামিনদের বস্তি। ছোট্ট একটা দ্বীপ আবার জেগে উঠবে। কিন্তু সে দ্বীপে থাকবে না টিয়ারংয়ের কোনো আদিম মানুষ, শুধু মদনা আর ফিরুজা আর তার ছোট্ট মেয়ে। এ কথা মনে পড়তেই আপনা থেকে বিষণ্ণ বোধ করে মদনা। ফিরে এসেও কি তবে ফিরে পাবে না তার সেই পুরনো দিনের জীবন? জাহাজের রেলিং ধরে অন্ধকার সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বড় উদাস হয়ে গেল সে। না, মাটি নয়, জল নয়, মানুষ। টিয়া রঙের মানুষগুলোর টানেই সমুদ্রকে তার কত সুন্দর মনে হয়েছে। সেই মানুষও নেই, টিয়া রঙের রূপও নেই, রসও নেই, গন্ধও নেই। শুধু ফিরুজার জন্যেই সব আছে, সব বেঁচে আছে আজও। ফিরুজা আর তার সেই ছোট্ট মেয়ে বান্নুর জন্য। ফিরুজার কথা মনে পড়তেই অধৈর্য হয়ে উঠল সে। স্থির হয়ে রেলিংয়ে দাঁড়িয়ে থাকাও যেন দুঃসহ। রাত্রি ঘন হলো, রাত্রি ফিকে হলো। তখনও অবিরাম ছন্দে বেজে চলেছে জাহাজের শব্দ। সমুদ্রের ঢেউ কেটে কেটে এগিয়ে চলেছে জাহাজ। ভোরের সূর্য ঠিকরে পড়ল নীল জলে। দূরের দিগন্তে স্পষ্ট হয়ে উঠল টিয়ারং দ্বীপ। সমুদ্রের বুকে ছোট্ট এক টুকরো মাটি, তেমনি সবুজের সমারোহ, তেমনি লাল ফুলের শিখা, ঠিক যেন একটি টিয়া পাখি বসে আছে। উল্লাসে চিৎকার করে উঠল মদনা, অধৈর্য হয়ে উঠল। বড় ধীর গতিতে চলেছে জাহাজটা, আরো দ্রুত গিয়ে পৌঁছতে পারলে যেন শান্তি পায় সে। ক্রমে ক্রমে স্পষ্ট হয়ে উঠছে টিয়ারং।
স্পষ্ট হয়ে উঠছে সেই জাহাজ ঘাটা। তন্ন তন্ন করে সমুদ্রের পাড় খুঁজে বেড়ায় মদনা। উন্মাদ হয়ে ওঠে যেন। ফিরুজা, ফিরুজা কি নেই? ফিরুজা কি বেঁচে নেই? এই নির্জন অরণ্য দ্বীপে ফিরুজা বোধহয় বেঁচে নেই। না না, ফিরুজা বেঁচে নেই। তন্ন তন্ন করে তার দৃষ্টি খুঁজে বেড়ায় একটি আরণ্যক নারীকে। হঠাৎ চমকে ওঠে সকলে, মদনাও চমকে ওঠে। অবিরাম ছন্দে জাহাজ ঘাটা সেই পুরনো দিনের ঘণ্টার ধ্বনি ভেসে আসছে। বিস্ময়ের চোখে তাকায় মদনা। সত্যি সেই পুরনো দিনের সাবধানী ঘণ্টা, না স্মৃতির তারে অতীতের অনুরণন? মাতাল ঢেউ ভেঙে পড়েছে দ্বীপের গায়ে। নীল ঢেউ ফেটে পড়ছে ফুলের মতো সাদা সাদা ফেনার রাশিতে। হয়তো ঘণ্টার ধ্বনি নয়, মাতাল ঢেউয়েরই শব্দ। অনেক ধৈর্য ধরেছে মদনা, অনেক অপেক্ষা করেছে, আর নয়। উন্মাদ হয়ে ওঠে সে। জাহাজ ঘাটায় এসে লেগেছে স্টিফেন্স কোম্পানির জাহাজ। ভিড় ঠেলে ছুটে যেতে চায় মদনা। বিস্ময়ের চোখে পাগল লোকটার দিকে তাকায় সকলে। পথ ছেড়ে দেয় উপহাসের হাসি হেসে। ছুটে যায় মদনা। গ্যাংওয়ের ওপর দিয়ে ছুটে যেতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ায়। ফিরুজা! হ্যাঁ, ফিরুজাই তো, ফিরুজা! এক মনে জাহাজের ঘণ্টিটা বাজিয়ে চলেছে ফিরুজা। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। কিন্তু এ কি চেহারা হয়েছে ফিরুজার! বন্য জন্তুর মতো সরল, নির্বোধ, অথচ বিভৎস চেহারা। চিৎকার করে ডেকে ওঠে মদনা, ফিরুজা! ফিরুজা! তন্ময়তা ভাঙে না ফিরুজার। অবিরাম ছন্দে ঘণ্টা বাজিয়ে চলেছে সে। মুখে তার তৃপ্তির হাসি। ফিরুজা! ফিরুজা! চিৎকার করতে করতে সেদিকে এগিয়ে যায় মদনা। তন্ময়তা ভেঙে যায় ফিরুজার। ফিরে তাকায়, একবার জাহাজটার দিকে, একবার মদনার দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে অনুসন্ধানীর চোখে মদনার মুখের দিকে, তার সমস্ত শরীরের ওপর চোখ বুলিয়ে যায়। তারপর হঠাৎ ছুটে আসে মদনার কাছে। কাছে এসে মদনার মুখের দিকে পাগলের মতো দৃষ্টিতে তাকায়। কি যেন খোঁজে, কি যেন প্রশ্ন সে দৃষ্টিতে। অস্ফুট কি একটা শব্দ বের হয় তার মুখ থেকে। তারপর ছুটে এসে পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে। দুজনের চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। কান্না আর কান্না। অনেকক্ষণ অনেকক্ষণ কেটে যায় কান্নায়। তারপর আলিঙ্গন থেকে মুক্ত হয়ে সোজা হয়ে দাঁড়ায় ফিরুজা। দুগাল বেয়ে অশ্রু রেখা শুধু। ইঙ্গিত ইশারায় হাত নেড়ে কি যেন বলে। ফিরুজা! গভীর আবেশে কি যেন বলতে চায় মদনাও। আর অস্ফুট গোঙানির মতো একটা শব্দ বের হয় ফিরুজার মুখ থেকে। কি যেন বলতে চায় ফিরুজা, কি যেন বলতে চেয়েছে সে এই দীর্ঘ একাকিত্বের মাঝে। এই নির্জন দ্বীপের প্রতিটি নিঃসঙ্গ মুহূর্তে কি যেন বলতে চেয়েছে সে। কিন্তু এই দীর্ঘদিনের নির্জনতায় কথা বলতে পারেনি ফিরুজা। তাই কথা ভুলে গেছে। বোবা হয়ে গেছে সে চিরতরে। ফিরুজা বোবা হয়ে গেছে। হঠাৎ দু চোখ অশ্রুতে ফেটে পড়ে ফিরুজার। কি যেন বলতে চায়, বলতে পারে না। শুধু এক অবদ্ধ গোঙানির শব্দ বের হয়। ফিরুজা যেন এই প্রথম আবিষ্কার করে সে বোবা হয়ে গেছে। কথা বলতে চায় ফিরুজা, কথা বলতে পারে না। এতদিনের নিঃসঙ্গ জীবনে কথা ভুলে গেছে ফিরুজা। সব কথা ভুলে গেছে। দীর্ঘদিনের একাকিত্বে বোবা হয়ে গেছে। শুধু কান্না হাসির দুটি নির্বাক চোখ মেলে তাকিয়ে থাকে সে মদনার মুখের দিকে। বোবা হয়ে গেছে ফিরুজা, বোবা হয়ে গেছে টিয়ারং দ্বীপ, বোবা হয়ে গেছে সমুদ্রের প্রতিটি ঢেউ। ফিরুজা
বোবা হয়ে গেছে। এমনি বুঝি হয়? যুগের পর যুগ সমুদ্রের ঢেউ কত কথা, কত প্রেম, কত আশা, কত স্বপ্ন নিয়ে উন্মাদনায় ছুটে আসে, ভেঙে পড়ে দ্বীপের মাটিতে। সবুজ রঙিন পাতা আর লাল ফুল হাতে নিয়ে অপেক্ষায় বসে থাকে দ্বীপ, নিঃসঙ্গ, নির্বাক। নীল ঢেউ এসে দেখে দ্বীপ তার বোবা হয়ে গেছে। শুনলেন দ্বীপের নাম টিয়ারং উপন্যাসটি শেষ পর্ব। বন্ধুরা, আমার গল্পপাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক আর কমেন্টও করবেন। প্লিজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।